এমনি গল্প পড়বার ইচ্ছে আমার অনেক দিনের ছিল। ছোটবেলায় আমি একদম ছোটবেলাতে আমি এরকম কাছাকাছি লোকেদের গল্প পড়ে শোনাতাম পাড়ায়, তা বেশ ভালো লাগতো আমার। তারপরে অনেকবার মনে হয়েছে যেরকম কোনো অনুষ্ঠান করা যায় কিনা, বেশ গল্প পড়ে শোনানো যাবে, কিন্তু হয়নি। সেই 8 দিন পরে বলা যায় এই গান্ধার আয়োজন করেছে বলে এটা করা গেল, তার গান্ধারের কাছে কৃতজ্ঞ। কিন্তু এইটা পড়া এই জন্য ইচ্ছে করে যে অনেক সময় একটা গল্প ভালো লাগে, তখন মনে হয় যে এটা নিজের যে ভালো লাগলো এটা অপরের সঙ্গে ভাগাভাগি করে নিই, সেই জন্যই গল্পগুলো পড়তে ইচ্ছে করে, আর কোনো তো কারণ নেই। এবং এইবারে পড়বার জন্য যখন ঠিক করেছিলাম তখন গোড়াতে মনে হয়েছিল যে কতগুলো গল্প পড়া যাবে, অনেকগুলো মনে মনে ঠিক করেছিলাম, বেশ অনেকগুলো পড়লে বেশ ভালো লাগবে। তারপর দেখলাম যে বোধহয় সময় হবে না অতগুলো পড়ার, তারপর বয়সও হয়েছে, গলাও ঠিক থাকবে কিনা কে জানে। এইসব ভেবে মনে হলো যে অতগুলো গল্প পড়ানো যাবে না, খুব অল্প গল্পই পড়া যাবে, তা দেখা যাক কতগুলো পড়া যায়। আচ্ছা, এই ভেতরকার আলোগুলো জ্বালিয়ে দিলে বেশ হয়। হ্যাঁ, মানে নয়তো কিরম অন্ধকারে বলছি মনে হয়। প্রথম গল্পটা বিভূতিবাবুর। গল্পগুলো সকলেরই জানা, খুব বিখ্যাত গল্প, কিন্তু তবু আবার নিজেরা উপভোগ করার জন্য গল্পগুলো পড়া। এই গল্পটার নাম যদু হাজরা ও শিখিধ্বজ। আপনারা একালে যদু হাজরার নাম বোধহয় অনেকেই শোনেননি। আমাদের বাল্যকালে কিন্তু যদু হাজরাকে কে না জানত। 24 পরগনা থেকে মুর্শিদাবাদ এবং ওদিকে বর্ধমান থেকে খুলনার মধ্যে যেখানেই বাজারে বা গঞ্জে বড় বারোয়ারির আসরে যাত্রা হতো, সেসব স্থানে 10-12 ক্রোশ পর্যন্ত যদু হাজরার নাম লোকের মুখে মুখে বেড়াত। আপনারা কেউ কি যদু হাজরাকে নল দময়ন্তী পালাতে নলের পাঠ করতে দেখেননি? তাহলে জীবনের বহু ভালো জিনিসের মধ্যে একটা সেরা ভালো জিনিস হারিয়েছেন। আমি দেখেছি। সে একটা অদ্ভুত দিন আমার বাল্য জীবনে। তখন আমার বয়স হবে 12 কি 13। আমাদের গ্রামের একটি নববিবাহিতা বধূর বাপের বাড়িতে কি একটা কাজ উপলক্ষে নববধূটিকে নৌকো করে তার বাড়িতে আমাকেই রেখে আসতে হবে ঠিক হলো। পৌষ মাস, খুব শীত পড়েছে। বধূটি গ্রাম সম্পর্কে আমার গুরুজন, আমার চেয়ে 3-4 বছরের বড়ও বটে। দুজনে গল্প গুজবে সারা পথ কাটালাম। তার বাপের বাড়ি পৌঁছে আমি কিন্তু পড়লাম একটু মুশকিলে। মস্ত বড় বাড়ি, উৎসব উপলক্ষে অনেক জায়গা থেকে আত্মীয় কুটুম্বের দল এসেছে, তার মধ্যে 2টি শহর অঞ্চলের চালাক চতুর জ্যাঠা ছেলে আমার বড় অস্বস্তির কারণ হয়ে উঠল। আরো এত ছেলে থাকতে তারা আমাকেই অপ্রতিভ করে কেন যে এত আমোদ পেতে লাগলো তা আমি আজও ঠিক বুঝতে পারি না। একটি ছেলের বয়স বছর 15 হবে, রং ফর্সা, ছিপছিপে, সিল্কের পাঞ্জাবি গায়ে, নাম ছিল যতীন, নামটা এখনো মনে আছে। সে আমাকে বললে, কি পড়ো? আমি বললাম -2nd ক্লাসে পড়ি। সে বললে, বলো তো হাঁচি মাইনাস কাশি কত হয়? প্রশ্ন শুনে আমি অবাক। বাংলা স্কুলে পড়ি, মাইনাস কথার মানে তখনও জানি না। তাছাড়া এ কি অদ্ভুত প্রশ্ন। আমাকে চুপ করে থাকতে দেখে সে অমনি আবার জিজ্ঞাসা করলে, হবগবলিন মানে কি? আমি ইংরেজি পড়ি বটে, কিন্তু সে সুশীল ও সুবোধ আব্দুলের গল্প, দারোয়ান ও জেলের গল্প, বড়জোর গুটি পোকা ও রেশমের কথা, সেসবের মধ্যে ওই অদ্ভুত কথাটা নেই। লজ্জায় লাল হয়ে বললাম, পারবো না। কিন্তু আমার রেহাই নেই। ভগবান সেদিন লোক সমাজে আমাকে নিতান্ত হেয় প্রমাণিত করতেই বোধহয় যতীনকে ওদের বাড়িতে হাজির করেছিলেন। সে 2 হাতের আঙুলগুলো প্রসারিত করে আমার সামনে দেখিয়ে বললে, এতগুলো কলা যদি 1 পয়সা হয় তবে 5টা কলার দাম কত? আমি বিষণ্ণ মুখে ভাবছি যে ওর 2 হাতের মধ্যে কতগুলো কলা ধরতে পারে। সে খিলখিল করে হেসে উঠে বিজ্ঞের ভঙ্গিতে ঘাড় নেড়ে আমার মাইনার স্কুলের 2nd ক্লাসে অর্জিত বিদ্যার অকিঞ্চিত করত্ব প্রতিপন্ন করে দিবে। তারপর থেকে আমি তাকে ভয়ে ভয়ে এড়িয়ে চলতে লাগলাম। বয়স তার আমার চেয়ে বেশিও বটে, শহরাঞ্চলে ইংরেজি স্কুলে পড়েও বটে, দরকার কি ওর সঙ্গে মিশে? তাছাড়া চৌমাথার মোড়ে দাঁড়িয়ে আমি আর কত অপমানই বা সহ্য করি। কিন্তু সে আমায় যতই জ্বালাতন করুক, জীবনে আমার একটা বড় উপকার করেছিল, সেজন্য আমি তার কাছে চিরকাল কৃতজ্ঞ। সে যদু হাজরার অভিনয় আমাকে দেখিয়েছিল। সন্ধ্যার কিছু আগে সে আমায় বললে, এই কি নাম তোমার? রাজগঞ্জের বাজারে বারোয়ারি হবে, শুনতে যাবে? রাজগঞ্জ ওখান থেকে প্রায় 2.5 ক্রোশ পথ, হেঁটেই যেতে হবে, কিন্তু যাত্রা সন্ধ্যার নামে
আমি এত উত্তেজিত হয়ে উঠলাম যে এই দীর্ঘ পথ এর সাহচর্য অতিক্রম করবার যন্ত্রণার দিকটা একেবারে মনেই পড়ল না। তথাপি সারা পথ যতীন ও তার দলের তারই বয়সী জনকয়েক ছোকরা অশ্লীল কথাবার্তা ও গানে আমাকে নিতান্ত উত্তক্ত করে তুললে। আমি যে বাড়ির আবহাওয়ায় মানুষ, আমার বাবা মা জ্যাঠামশাই সকলেই নিতান্ত বৈষ্ণব প্রকৃতির। প্রায় আমারই বয়সী ছেলের মুখে ওরকম টপ্পা ও ঘেউড় শুনে আমার অনভিজ্ঞ বালক মনের নীতিবোধ ক্রমাগত ব্যথা পেতে লাগলো। ওরা কিন্তু আমায় রাজগঞ্জের বাজারে পৌঁছে একেবারে রেহাই দিলে। সেই অপরিচিত জনসমুদ্রে আমায় একা ফেলে ওরা যে কোথায় অদৃশ্য হয়ে গেল আমি কোনো সন্ধানই করতে পারলাম না। যাত্রা বোধহয় রাত্রে, তখন সবে সন্ধ্যা হয়েছে। বারোয়ারির খুব বড় আসর, অনেক ঝাড় লণ্ঠন টাঙিয়েছে, বাঁশের জাফরির গায়ে লাল নীল কাগজের মালা ও ফুল, আসরের চারিধারে রেলিং দিয়ে ঘেরা। রেলিং এর মধ্যে বোধহয় ভদ্রলোকদের বসবার জায়গা, বাইরে বাজে লোকদের। রাজগঞ্জের বাজারে আমি জীবনে আরো দু একবার বাবার সঙ্গে এর আগে যে না এসেছি এমন নয়, কিন্তু এখানে না আমি কাউকে চিনি না আমাকে কেউ চেনে। রেলিং এর ভিতরে জায়গা আমার মতো ছোট ছেলেকে কেউ দিলে না, আমিও সাহস করে তার মধ্যে ঢুকতে পারলাম না। বাইরে বাজে লোকদের ভিড়ের মধ্যে ঠেসাঠেসি করে ইট পেতে বসে গেলুম, তাতেও নিস্তার নেই। বারোয়ারির মুরব্বী পক্ষের লোকেরা এসে আমাদের সে জায়গা থেকে উঠিয়ে দিয়ে সেখানে বিশিষ্ট লোকদের জন্য বেঞ্চি আনিয়ে পাতিয়ে দেয়। আবার যেখানে গিয়ে বসি সেখানেও কিছুক্ষণ পরে সেই অবস্থা। অতি কষ্টে আসরের কোণের দিকে দাঁড়াবার জায়গা কোনো মতে খুঁজে নিলুম। অন্যান্য বাজে লোকদের কি কষ্ট! তারা প্রায়ই চাষাভুষো লোক, 5-6 ক্রোশ দূরে থেকে পর্যন্ত অনেকে মহা আগ্রহে যাত্রা শুনতে এসেছে। এই শীতে তারা কোথাও বসবার জায়গা পায় না, কেউ তাদের বসবার বন্দোবস্ত করে না। স্টেশন মাস্টার বাবু, মালবাবু, কেরানি বাবু ও পোস্টমাস্টার বাবুদের যত্ন করে বসাতে সবাই মহাব্যস্ত। যাত্রা আরম্ভ হলো। নল দময়ন্তীর পালা। একটু পরেই যদু হাজরা নল সেজে আসরে ঢুকতেই তখন হাততালির রেওয়াজ ছিল না, চারিদিকে হরিধ্বনি উঠল। অত বড় আসর মন্ত্রমুগ্ধবৎ স্থির ও নীরব হয়ে গেল। আমি যদু হাজরার নাম কখনো এর আগে শুনিনি, এই প্রথম শুনলুম। মুগ্ধ হয়ে চেয়ে রইলুম। শ্যামবর্ণ, সুপুরুষ, বয়স তখন বুঝবার ক্ষমতা হয়নি, 30ও হতে পারে, 50ও হতে পারে, কিন্তু কি কথা বলবার ভঙ্গি, কি চোখ মুখের ভাব, কি হাত পা নাড়ার ঢং! আমার 11 বৎসরের জীবনে আর কখনো আমি অমনটি দেখিনি। ভিড়ের কষ্ট ভুলে গেলুম, কিছু খেয়ে বেরোইনি। খিদেতে পেটের মধ্যে যেন বলতায় হুল ফোটাচ্ছে, সে কথা ভুললুম। যাত্রা থেমে গেলে এত রাত্রে একা অজানা স্থানে শীতে কোথায় যাব সেসব কথাও ভুলে গেল। পঞ্চদেবতা পঞ্চ নলরূপে দময়ন্তীর স্বয়ম্বর সভায় এসে বসেছেন। আসল নলরূপী যদু হাজরা বিস্ময় বিহ্বল দৃষ্টিতে চারিদিকে চেয়ে বলছেন, একি হেরি চৌদিকে আমার মম সমরূপ নল চতুষ্টয়, মম সম সাজে সাজিয়ে বসিয়াছে সভা মাঝে, বুঝিতে না পারি কিবা মায়া জাল, ইষ্টদেব পুরাও বাসনা মোর, মায়া জাল ফেলো ছিন্ন করি। এমন সময় বড়মালা হতে দময়ন্তী সভায় প্রবেশ করতেই নল বলে উঠলেন, দময়ন্তী দময়ন্তী, মনে পড়ে হংসী মুখে আনন্দ বারতা, এই আমি নলরাজ বসি স্তম্ভ পাশে। অপর 4 জনের সঙ্গে সঙ্গে সমস্বরে বলে উঠল, দময়ন্তী দময়ন্তী, মনে পড়ে হংসী মুখে আনন্দ বারতা, এই আমি নলরাজ বসি স্তম্ভ পাশে। প্রকৃত নলের তখন বিমূঢ় দৃষ্টি। তারপরে বনে বনে ভ্রাম্যমান রাজ্যহীন সহায় সম্পদহীন উন্মত্ত নলের সে কি করুণ ও মর্মস্পর্শী চিত্র! কতকাল তো হয়ে গেল, যদু হাজরার অপূর্ব অভিনয়ে আজও ভুলিনি। চোখের জল কতবার গোপনে মুছলুম সারা রাত্রির মধ্যে, পাছে আশেপাশের লোক কান্না দেখতে পায়। কতবার হাঁচি চাপবার ভঙ্গিতে কাপড় দিয়ে মুখ চেপে রাখলুম। তারপর যাত্রা শেষ রাত্রে ভাঙল। কিন্তু পরদিনও আবার যাত্রা হবে শুনে আমি বাড়ি গেলুম না। একটা খাবারের দোকানে কিছু খেয়ে সারাদিন কাটিয়ে দিলাম। রাত্রে আবার যাত্রা হলো। শিখির ধ্বজের পালা। যদু হাজরা সাজল শিখির ধ্বজ, এটা নাকি তার বিখ্যাত ভূমিকা। শিখির ধ্বজের ভূমিকায় যদু হাজরা আসর মাতিয়ে পাগল করে দিলে। সেই এক রাত্রের অভিনয়ের জন্য 4-5 খানা সোনা ও রূপোর মেডেল পেলে যদু হাজরা। যাত্রা ভাঙল যখন, তখন রাত বেশি নেই। আসরে একটা বেঞ্চিতে শুয়ে রাত কাটিয়ে সকালে একা নিজের গ্রামে ফিরে এল। তারপর কয়েক বছর কেটেছে, তখন আমি আরেকটু বড় হয়েছি, স্কুলে ভর্তি হয়েছি। যদু হাজরার কথা প্রায় এর ওর মুখে শুনি,
যেখানেই যাত্রা দলের কথা ওঠে সকলেই এক বাক্যে স্বীকার করে যে যাত্রা জগতের মধ্যে অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা যদু হাজরা। আমি কিন্তু বহুদিন যদু হাজরাকে আর দেখলুম না। এর অনেক কারণ ছিল। আমি দূরে শহরের স্কুল বোর্ডিং এ গেলুম, মন গেল লেখাপড়ার দিকে। ধরাবাঁধা রুটিনের মধ্যে জীবনের মুক্ত গতি বন্ধ হয়ে গেল। অ্যালজাবরার আঁক, জ্যামিতির এক্সট্রা, ইংরেজি ভাষার নেশা, ফুটবল, ডিবেটিং ক্লাব, খবরের কাগজ জীবনের মধ্যে নানা পরিবর্তন এনে দিলে। ছেলেবেলার মতো যে যেখানে যাত্রার নাম শুনবো সেখানেই দৌড়ে যাব, তা কে জানে 4 ক্রোশ, কে জানে 6 ক্রোশ, এমন মনটাই ক্রমে ধীরে ধীরে বদলে যেতে লাগলো। পাড়াগাঁয়ের ছেলে ছিলাম, থিয়েটার কাকে বলে জানতাম না। যে শহরে পড়তাম সেখানে উকিল মোক্তারদের একটা থিয়েটার ক্লাব ছিল। তাঁরা একবার থিয়েটার করলেন, পালাটা ঠিক মনে নেই, বোধহয় প্রতাপাদিত্য। ভাষা ও ঘটনার বিন্যাসে থিয়েটারের পালা আমাকে মুগ্ধ করলো। ভাবলুম যাত্রা এর চেয়ে ঢের খারাপ জিনিস। প্লটের এমন বাঁধুনি তো যাত্রার পালাতে নেই। তারপর অনেকবার উকিলদের ক্লাবে থিয়েটার দেখলাম। ছেলেবেলার মন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। বাজারে যাত্রা হলো বারোয়ারির সময়, কলকাতার দল, কিন্তু তাতে আগেকার মতো আনন্দ পেলুম না। তারপর কলকাতায় এলো। তখন নতুন মতের অভিনয় সবে কলকাতায় শুরু হয়েছে। সে সময় বড় বড় বহু বিখ্যাত নটদের অভিনয় দেখবার সুযোগ জীবনেই প্রথম ঘটল। তাদের নানা পালাতে নানা অভিনয় দেখলুম। দিল্লিতে ফিল্মে বিশ্ববিখ্যাত নটদের অভিনয় অনেকদিন ধরে দেখলুম। মানুষ ক্রমে ক্রমে বিজ্ঞ হয়। উকিল মোক্তারদের প্রধান অভিনেতা গুরুদাস ঘোষ, যাতে মনে মনে কত বড় বলে ভেবে এসেছি, এখন তার কথা ভাবলে আমার হাসি পায়। আরো কয়েক বছর কেটে গেল। কলেজ থেকে বেরিয়ে চাকরি করি। কলকাতার থিয়েটারের অভিনেতারাও তখন আমার কাছে পুরনো ও একঘেয়ে হয়ে গিয়েছে। থিয়েটার দেখাই দিয়েছি ছেড়ে। ফিল্ম সম্বন্ধেও তাই। খুব নামজাদা অভিনেতা না থাকলে সে ছবি দেখতে যায় না। যাদের অভিনয় দেখে মুগ্ধ হয়েছে একদিন, তাদের অনেকের সম্বন্ধেই মত বদলেছি। এই যখন অবস্থা, তখন কি একটা ছুটিতে বাড়ি গিয়ে শুনি যে দেশে বারোয়ারি। শুনলাম কলকাতা থেকে বড় যাত্রার দল এসেছে, 150 টাকা এক রাত্রির জন্য নিয়েছে। এমন দল নাকি এদেশে আর কখনো আসেনি। ভালো বিলিতি ফিল্মই দেখিনি, থিয়েটার দেখাই ছেড়ে দিয়েছি ভালো লাগে না বলে। এ অবস্থায় রাত জেগে যাত্রা দেখবার যে বিন্দুমাত্র ইচ্ছেও মনে জাগবে না, একথা বলাই বাহুল্য। কিন্তু বন্ধু বান্ধবেরা ছাড়লেন না। বারোয়ারির কর্তৃপক্ষেরা বিশেষ অনুরোধ করে গেলেন আমার যাওয়া চাই। কি করি, ভদ্রতা বলেও তো একটা ব্যাপার আছে। খানিকটা দেখে না হয় উঠে এলেই হবে। সন্ধ্যার সময় যাত্রা বসলো। যাত্রার জিনিসটা দেখিনি অনেক কাল। দেখে বুঝলুম সেকালের যাত্রা আর নেই। জুড়ির গান, মেডেলধারী বেহালাদারদের দীর্ঘ কসরতের অতীত ইতিহাসে পরিণত হয়েছে। সলমা চমকির কাজ করা সাজ পোশাকও আর নেই। কলকাতা থিয়েটারের হুবহু অনুকরণ যেমন সাজ পোশাকে, তেমনি তরুণ অভিনেতাদের অভিনয়ের ঢঙে। এমনকি কয়েকজন অভিনেতার বলবার ধরন, মুখভঙ্গি ও হাত পা নাড়ার কায়দা কলকাতার স্টেজের কোন কোন নামজাদা বিশিষ্ট অভিনেতার মতো। দেখলুম আসলে শ্রোতাদের দলের মধ্যে যারা তরুণ বয়স্ক, তাদের কাছে এরা পেলে ঘন ঘন হাততালি। কেউ কেউ বললে, ওহ কি চমৎকার নকলই করেছে কলকাতার স্টেজের অমুককে, বাস্তবিক দেখবার জিনিস বটে। এমন সময় আসরে ঢুকলো একজন মোটা কালো বেঁটে লোক। কিসের পার্টে তা আমার মনে নেই। লোকটির বয়স 60-এর ওপর হবে, তবে স্বাস্থ্যটা ভালো। কেউ তার বেলা একটা হাততালিও দিলে না, যদিও সে দর্শকদের খুশি করবার জন্য অনেক রকম মুখভঙ্গি করলে, অনেক হাত পা নাড়লে। আমার সঙ্গে একদল স্কুলের ছেলে বসেছিল, তাদের মধ্যে একজন বলে উঠলো, এ বুড়ো তাকে আবার কোত্থেকে জুটিয়েছে, দেখতে যেন একটা পিপে, অ্যাক্টিং করছে দেখ না, ঠিক যেন সং। পাশের একজন প্রৌঢ় ভদ্রলোক বললেন, ও এককালে খুব নামজাদা একটা ছিল, তখন তোমরা জন্মাওনি, ওর নাম যদু হাজরা। আমি হঠাৎ ভদ্রলোকের মুখের দিকে চাইলুম, তারপর একবার বৃদ্ধ অভিনেতাটার দিকে চাইলুম। বাল্যদিনের একটি ঘটনা আমার মনে পড়ে গেল। সেই কনকনে শীতের রাত্রি, বাড়ি থেকে অনেক দূর এক অপরিচিত গঞ্জের বারোয়ারি আসরে ময়রার দোকানে খাবার খেয়ে আমার সেই একা বিদেশে দুদিন কাটানো। সে রাত্রে যার অভিনয় দেখে আমার বালক মন মুগ্ধ, বিস্মিত, উত্তেজিত হয়ে উঠেছিল, সেই যদু হাজরা এই। একসময় তার যে ধরনের মুখভঙ্গি দেখে ও কথাবার্তার উচ্চারণ শুনে দর্শকেরা আনন্দে উন্মত্ত হয়ে উঠত, আজও যদু হাজরা সেই সব হুবহু করে যাচ্ছে আমার চোখের সামনে। অথচ দর্শকেরা খুশি নয় কেন? খুশি তো দূরের কথা, তাদের মধ্যে অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করছে কেন? বসে বসে এই কথাটাই ভাবলুম। মন যেন কেমন বিষণ্ণ হয়ে উঠল। অপর লোকের কথা কি, আমারই তো যদু হাজরার ভাবসাব একটু হাস্যকর ঠেকছে।
কেন কেন এমন হয়? বাল্যদিনের সেই যাত্রার আসরে একে আমি দেখেছিলাম। এর সেই অভিনয় এখনো স্পষ্ট মনে আছে। বিশ্বাসঘাতক সেনাপতির সঙ্গে রাজার কনিষ্ঠ পত্নী ভ্রষ্টা। রাজা একদিন দুজনকে নির্জনে প্রেমালাপে নিমগ্ন দেখতে পেয়ে স্তম্ভিত হয়ে গেলেন। কি ভেবে বললেন, মধুচন্দা, আমি প্রৌঢ়, তুমি তরুণী। এই বয়সে তোমাকে বিবাহ করে ভুল করেছি। তোমায় আমি এখনো ভালোবাসি, প্রাণে মারব না। তোমরা দুজনে আমার চোখের সামনে প্রেমিক প্রেমিকার মতো হাত ধরাধরি করে চলে যাও, কিন্তু আমার রাজ্যের বাইরে আর কখনো তোমাদের মুখ না দেখি। ওরা ধরা পড়ে দুজনে ভয়ে ও লজ্জায় সংকুচিত হয়ে পড়েছে। রাজার সামনে এ কাজ কেমন করে করবে? হাত ধরাধরি করে কেমন করে যাবে? রাজা তলোয়ার খুলে বললেন, যাও, নইলে দুজনকেই কেটে ফেলবো। ঠিক ওইভাবেই যাও। শেষে তারা তাই করতে বাধ্য হলো। রাজা স্থির দৃষ্টিতে তাদের দিকে চেয়েছিলেন। তারা যখন কিছু দূর চলে গিয়েছে, তখন তিনি হঠাৎ উদ্ভ্রান্তের মতো মুক্ত তলোয়ার হাতে হা হা রবে একটা চিৎকার করে তাদের দিকে ছুটে গেলেন। সঙ্গে সঙ্গে তারাও আসরের বাইরে চলে গেল। মনে আছে রাজার সেই চমৎকার ভঙ্গিতে, তার হতাশ হা হা রবের মধ্যে এমন একটা ট্র্যাজিক সুর ছিল, আসর শুদ্ধ দর্শককে তা বিচলিত করেছিল। আমি তখন যদিও নিতান্ত বালক, কিন্তু আমার মনে সেই দৃশ্যটি এমন গভীর দাগ দিয়েছিল যে এত বয়সেও তা ভুলিনি। পরের দিন যদু হাজরার সঙ্গে দেখা হলো। ওদের যেখানে বাসা দিয়েছে তার সামনে একটা টুলের উপর বসে সে তামাক টানছে। আমি বললাম, কাল আপনার পাঠ বড় চমৎকার হয়েছে। বৃদ্ধ আগ্রহের সুরে আমার মুখের দিকে চেয়ে বললে, আপনার ভালো লেগেছে? বললাম, চমৎকার, এমন অনেকদিন দেখিনি। কথাটার মধ্যে সত্যের অপলাপ ছিল। বৃদ্ধ খুশি হলো। মনে হলো প্রশংসা জিনিসটা বেচারির ভাগ্যে অনেকদিন জোটেনি। আসরে কাল যখন তরুণ অভিনেতাদের বেলায় ঘন ঘন হাততালি পড়েছে, যদু হাজরার ভাগ্যে সে জায়গায় বিদ্রুপ ছাড়া আর কিছুই জোটেনি। বৃদ্ধ বললে, আপনি বোঝেন তাই আপনার ভালো লেগেছে। আর কি মশাই সেদিন আছে? এখনকার সব হয়েছে আর্ট আর্ট। সে যে কি মাতামুন্ডু তা বুঝিনে। বৌমাস্টারের দলে ভৃগু সরকার ছিল। রাবণের পাটে অমন অ্যাক্টও আর কেউ কখনো করবে না। আমি সেই ভৃগু সরকারের সাগরেদ, বুঝলেন। আমায় হাতে ধরে শিখিয়েছেন তিনি। মরবার সময় আমার হাত ধরে বলে গেলেন যে, যদু, তোমায় যা দিয়ে গেলাম তোমার জীবনে আর ভাবনা থাকবে না। আমি বললাম, এই বয়সে আপনি আর চাকরি করেন কেন? না করে কি করি বলুন। বড় ছেলেটি উপযুক্ত হয়েছিল, আজ বছর 2 হলো কলেরা হয়ে মারা গেল। তার সংসার আমারই ওপর। নাতনিটির বিয়ে দিতে হবে আর কিছুদিন পরেই। পয়সা আগে যা রোজগার করেছি হাতে রাখতে পারিনি। এখন আর তেমন মাইনেও পাই না। 150 টাকা পর্যন্ত মাইনে পেয়েছি মশাই এক সময়। আমার জন্য অধিকারী আলাদা দুধ বন্দোবস্ত করে দিয়েছিল, ওই যখন ভূষণ দাসের দলে থাকতাম। আর এখন পাই 35 টাকা মাইনে। আর ওই সতীশ বলে ওই যে ছোকরা কাল রামের পাঠ করলে, সে পায় 80 টাকা। ওরা নাকি আর্ট জানে। আপনিই বলুন তো, কাল ওর পাঠ ভালো লাগলো আপনার না আমার? এখনকার আমলে ওদেরই খাতির বেশি অধিকারীর কাছে। আমাদের চাকরি বজায় রাখাই কঠিন হয়েছে। আমি মনে মনে ভেবে দেখলুম, যদু হাজরার এতদিন বেঁচে থাকাটাই উচিত হয়নি। 40 বছর আগে তরুণ যদু হাজরাকে বৌমাস্টারের দলের ভৃগু সরকার যেভাবে হাত পা নাড়বার ভঙ্গি ও উচ্চারণের পদ্ধতি শিখিয়েছিল, বৃদ্ধ যদু হাজরা আজও যদি তা আসরে দেখাতে যায়, তবে বিদ্রুপ ছাড়া আর কিছু প্রাপ্য হবে না। এ কথা থেকে বলি কেমন করে? কালের পরিবর্তন তো হয়েছেই। তাছাড়া তরুণ বয়সে যা মানিয়েছে, এ বয়সে তা কি আর সাজে? এই ঘটনার বছর 5-6 পরে নেবুতলার গলি দিয়ে যাচ্ছি। একটা বেনেতি মশলার দোকানে দেখি যদু হাজরা বসে আছে। দেখি বুঝলুম দারিদ্র্যের চরম সীমায় এসে সে ঠেকেছে। পরনে অর্ধমলিন থান, পিঠের দিকটা ছেঁড়া একটা ময়লা জামা গায়ে। আমায় দেখে সে চিনতে পারল না। আমি ওকে খুশি করবার জন্য বললুম, আপনি চিনতে পারুন আর নাই পারুন, আপনাকে না চেনে কে? আগুন কি ছাই চেপে ঢেকে রাখা যায়? তা এখন বুঝি কলকাতায় আছেন? বৃদ্ধের চোখে যেন জল এলো প্রশংসা শুনে। বললে, আর বাবু মশাই, আমাদের দিন ফুরিয়েছে। এই দেখুন, আজ 3টি বছর চাকরি নেই, কোন দলে নিতে চায় না। বলে, আপনার বয়স হয়েছে হাজরা মশাই, এ বয়সে আর আপনার চাকরি করা পোষাবে না। আসল কথা, আমাদের আর চায় না। ভালো জিনিসের দিন আর নেই বাবু মশাই। এখনকার কালে সব হয়েছে মেকি, বুঝলেন।
নেকির আদর এখন খাঁটি জিনিসের চেয়ে বেশি। আমার গুরু ছিলেন বৌমাস্টারের দলের ভৃগু সরকার। আজকালকার কোন বেটা একটার ভৃগু সরকারের পায়ের ধুলোর যোগ্যী আছে? রায় উন্মাদিনী পালায় আয়ান ঘোষের পাটে যে একবার ভৃগু সরকারকে দেখেছে, ইত্যাদি। আরো বার কয়েক প্রশংসা করে এই ভগ্ন হৃদয় বৃদ্ধ নটকে শান্ত করলুম। জিজ্ঞাসা করে ক্রমশ জানলাম যে এই মশলার দোকানই বৃদ্ধের বর্তমান আশ্রয়স্থল। কাছেই গলির মধ্যে কোন ঠাকুর বাড়িতে একবেলা খেতে দেয়, রাত্রে এই দোকানটাতে শুয়ে থাকে। দোকানের মালিক বোধহয় ওর জানাশোনা। কার্যোপলক্ষে গলিটা দিয়ে প্রতিদিনই প্রায় যাতায়াত করি, আর ফিরবার সময় যদু হাজরার সঙ্গে একটু গল্প গুজব করি। একদিন বৃদ্ধ বললে, বাবু মশাই, একটা কথা বলবো, একদিন একটু মাংস খাওয়াবেন, কতকাল খাইনি। একটা ভালো রেস্টুরেন্টে তাকে নিয়ে গিয়ে খাওয়ালাম। ওর খাওয়ার ভঙ্গি দেখে মনে হলো বৃদ্ধ কতদিন ভালো জিনিস খেতে পায়নি। তারপর দুজনে একটা পার্কে গিয়ে বসলাম। রাত তখন 9টা বেজে গিয়েছে, শীতকাল, অনেকেই পার্ক থেকে চলে গিয়েছে। একটা বেঞ্চে বসে বৃদ্ধ নিজের সম্বন্ধে কত কথাই বললে। কোন জমিদার কবে তাকে আদর করে ডেকে নিজের হাতে সোনার মেডেল পরিয়ে দিয়েছিলেন, তার অভিনয় দেখে কবে কোন মেয়ে তার প্রেমে পড়েছিল, হাতিবাঁধার রাজা নিজের গায়ের শাল খুলে ওর গায়ে জড়িয়ে দিয়েছিলেন। বলতে বলতে মাঝে মাঝে যেন অন্যমনস্ক হয়ে পড়ছে। 25 বৎসর আগের কোন তরুণী প্রেমিকের হাসি মাখা চাহনি ওর আবেশ মধুর যৌবন দিনগুলির উপর স্পর্শ রেখে গিয়েছে। কে জানে সেই সব দিন, সেই সব বিস্মৃত প্রায় মুখ ও মনে আনবার চেষ্টা করছিল কিনা। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, শিখিদ্বজ আর মধুছন্দার সেই অভিনয় আমার বড় ভালো লাগে। সেই যখন রাজা বললেন, তোমরা প্রেমিক প্রেমিকার মতো হাত ধরাধরি করে চলে যাও, সেই জায়গাটা এখনো ভুলিনি। বৃদ্ধ নট সোজা হয়ে বসল। তার চোখে যৌবনকালের সেই হারানো দীপ্তি যেন ফিরে এলো। বলল, ওহ, সে কতকালের কথা যে ওপালা গেয়েছি সে প্রসন্ন নিয়োগীর দলে থাকতে। দেখবেন, করে দেখাবো? আমি উৎসাহের সঙ্গে বললাম, মনে আছে আপনার? দেখান না। পার্কে তখন বিশেষ কেউ ছিল না। বৃদ্ধ উঠে দাঁড়ালো। আমি হলুম মধুছন্দা। ও নিজের পাঠ বলে যেতে লাগলো। দেখলুম কিছুই ভোলেনি। শেষে আমার দিকে ফিরে জলদ গম্ভীর সুরে বললে, যাও মধুছন্দা, তোমরা দুজনে প্রেমিক প্রেমিকার মতো হাত ধরাধরি করে চলে যাও। তারপরে আমি কয়েক পা এগিয়ে যেতেই বৃদ্ধ তার সেই পুরনো ট্র্যাজিক সুরে হা 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 করে আমার দিকে উদ্ভ্রান্তের মতো ছুটে এলো। সত্যি সে কি অপূর্ব সুর, কি অপূর্ব ভঙ্গি! ভগ্ন হৃদয়ে বৃদ্ধ নট তার জীবনের সমস্ত ট্র্যাজেডি ওর মধ্যে ঢেলে দিলে। সত্যি তো ভগ্ন হৃদয় প্রৌঢ় রাজা শিখিদ্বজ আর অবিশ্বাসিনী মধুছন্দা ওকে উপেক্ষা করে তার তরুণ প্রেমিকের সঙ্গে হাত ধরাধরি করতে চলে গেল। অল্প কয়েক মুহূর্তের জন্য বৃদ্ধ যদু হাজরা 30 বছর আগেকার তরুণ নট সেই যদু হাজরাকেও যেন ছাড়িয়ে গেল। সেই যদু হাজরার শেষ অভিনয়। এর মাসখানেক পরে একদিন নেবুতলায় সেই মশলার দোকানটিতে খোঁজ করতে গিয়ে শুনলাম সে মারা গিয়েছে। বললো, গল্পটা আমার খুব ভালো লাগে বলেই পড়লাম, কিন্তু এরকম আরো কত গল্প ভালো লাগে, অনেকগুলো গল্প পড়তে ইচ্ছে হয়। বুড়ো হলে মানুষের ওই রকম সব ভয় বোধ হয়। আমারও তো যদু হাজারের মতন অবস্থা হলো।